আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। যে অবস্থানে থাকো না কেন সেই অবস্থাতেই শুকরিয়া আল্লাহ তাআলার, আলহামদুলিল্লাহ যে আল্লাহ সম্ভবত ভালো আছি স্যার। হ্যাঁ, সম্ভবত ভালো আছে, এটা জাস্ট বললাম, কিন্তু বাস্তবে কিন্তু বলতে হবে ভালোই আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রাখছেন, যে অবস্থা রাখছেন। ওটা জাস্ট একটা মানে ঠাট্টার সাথে বলা আসলে এমনি স্যার। হ্যাঁ, সৃষ্টিকর্তার উপরে সবসময় আমাদের কৃতজ্ঞতা থাকতে হবে। তিনি আমাদেরকে আরো খারাপ রাখতে পারতেন, আমাদের যে আরো কত খারাপ অসহায়, কত রোগে রোগাক্রান্ত আছেন, আমাদেরকে আসলে ভালো রাখছেন, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এরপরে আর ভালো ক্ষেত্রে যে সমস্ত বিষয় ভালো, সে সমস্ত ক্ষেত্রে দেখতে হবে যে আমার চেয়ে ভালো কারা, তাদের সাথে প্রতিযোগিতা করে নিজেকে আরো সামনে আগাতে হবে। দুর্বলতা দেখতে হবে নিজের, কিন্তু কি অবস্থানে আছে, তো যে অবস্থানে আছে সেই অবস্থানে আল্লাহ তাআলা শুকরিয়া। আজকে দেখে আমরা চেষ্টা করি এই অধ্যায়টা শেষ করার। সম্ভাবনা অধ্যায় নিয়ে বেশি দিন থাকতে যাচ্ছে না। আর তোমাদেরকে একটা শীট তৈরি করে দিয়েছি আমি, বিভিন্ন বোর্ড দেখে। ইয়েস স্যার, দেখলাম। দেখে একটা মানে অনেক প্রশ্ন তো অনেক, ওখান থেকে বাছাইকৃতভাবে যেগুলো করলে মোটামুটি সব নিয়মই আয়ত্তে চলে আসে, এরকম একটা শীট করে দিয়েছি 2 পৃষ্ঠার, একবারে অনেকগুলো। কয়টা সৃজনশীল স্যার? 5টা সৃজনশীল, উত্তর সংকেত দেওয়া আছে, উত্তর দেওয়া আছে যাতে তুমি অঙ্ক করে উত্তরটা মিলাতে পারো, এজন্য উত্তর দেওয়া আছে, ওগুলো করবে। আর কিছু কিছু ভেতরে সংজ্ঞা আছে, সংজ্ঞাগুলো একটু জানতে হবে। তো এরপরে আজকে আমরা 15 নম্বর অঙ্ক থেকে শুরু করি। আমরা ছিলাম সম্ভাবনা 3 তে, প্রবাবিলিটি 3 শিখছিলাম আমরা। নমুনা ক্ষেত্র, নমুনা বিন্দু। হ্যাঁ, নমুনা ক্ষেত্র, নমুনা বিন্দু প্রবাবিলিটি 3 দিয়েই তো আসছিল, নমুনা ক্ষেত্র, নমুনা বিন্দু। তো আজকে আমরা 15 নম্বর অঙ্ক করছি। কোন একজন লোকের ঢাকা হতে রাজশাহী ট্রেনে যাওয়ার সম্ভাবনা 5/9 এবং রাজশাহী হতে দিনাজপুর বাসে যাওয়ার সম্ভাবনা 2/7। তাহলে বিষয়টা খেয়াল করো, প্রথমে কি আছে, ঢাকা থেকে রাজশাহী, প্রথমে আছে ঢাকা থেকে রাজশাহী, সেখানে ট্রেনে যাওয়ার সম্ভাবনা আছে, আবার বিপরীত ভাবে না যাওয়ার সম্ভাবনাটাও অতিরিক্ত চলে আসবে। তো ঢাকা থেকে ট্রেনে যাওয়ার সম্ভাবনা, না যাওয়ার সম্ভাবনা। তো আমরা প্রবাবিলিটি ট্রিটা তৈরি করব এইভাবে, যে এখানে লিখবো ঢাকা, ঢাকা থেকে কোথায়, রাজশাহী। এটা হচ্ছে রাজশাহী, আর এটা রাজশাহী। কারণ কি, দুইটা রাজশাহী হওয়ার কারণ কি স্যার? রাজশাহী হতে আবার দিনাজপুর গেছে। একটা সম্ভাবনা আর একটা সম্ভাবনা নাই। না, সম্ভাবনা দুইটাই রাজশাহী যাওয়ার। স্যার, রাজশাহী হতে আবার দিনাজপুর গেল, যে দিনাজপুর পরে যাচ্ছে, আগে রাজশাহী যাক, তারপর রাজশাহী যা রেস্ট নিয়ে তারপর দিনাজপুর যাওয়া হবে। তো ঢাকা থেকে রাজশাহী ট্রেনে, আর ট্রেনে না, মানে ট্রেনে যেতে পারে, ট্রেনে নাও যেতে পারে। এটা দুইটা আসার কারণ হচ্ছে, একটা হবে ট্রেনে আর একটা ট্রেনে নয়। এই কারণে দুইটা হলো, ওই যে মুদ্রা নিক্ষেপের মতো, ট্রেনে একটা আর একটা ট্রেনে নয়, দুইটা হলো। এবার আমরা রাজশাহী থেকে যাবো, রাজশাহী থেকে দিনাজপুর বাসে যাওয়ার সম্ভাবনা দেওয়া আছে, তার মানে বাসে একটা হবে আর একটা হবে বাসে নয়। এই দুইটা হওয়ার কারণ এটাই, বাসে যেতে পারে আবার বাসে নাও যেতে পারে, অন্য কোনো কিছুতে যেতে পারে, হেঁটে যেতে পারে, সেক্ষেত্রে কয়দিন লাগবে। দিনাজপুর, সবই দিনাজপুর হবে, এখানে সবগুলোই দিনাজপুর। এখান থেকেও দুই দিকে যাবে, সবই দিনাজপুর। তার মানে কি 4 বার দিনাজপুর যাবে? 4 বার না, কোন এক রুটে যাবে, যে কোনো এক রুট। এটা আসলে মূলত দিনাজপুর পৌঁছার বিভিন্ন রুট। ইয়েস স্যার। কেউ যদি মনে করে যে আমি এই রুটে যাব, এইভাবে এই রুটে যাব, এখানে যে দিনাজপুরে পৌঁছাবো, তো দিনাজপুরে পৌঁছাবে, কিন্তু রুটটা হচ্ছে ঢাকা থেকে ট্রেনে গেল, ট্রেন থেকে রাজশাহী থেকে আবার বাসে গেল। এটা বাসে নয়, এটাও বাসে হবে, এটা হচ্ছে বাসে নয়। তো ট্রেনে গিয়ে বাসে যেতে পারে, আবার ট্রেনে গিয়ে
বাস নয় যেতে পারে, অনেকটা এইচটি এইচএইচএইচটি এর মতো। আবার ট্রেনে গেল না কিন্তু পরে আবার বাসে গেল, আবার ট্রেনে গেল না পরে গেল বাসেও গেল না, ট্রেনেও গেল না বাসেও গেল না, কোনোটাতেই গেল না, এরকমও হতে পারে। তো এই কারণে এতগুলো হয়েছে। আসলে দিনাজপুর 4টা না, দিনাজপুর একটাই, 4 জায়গায় দিনাজপুর নাই, কিন্তু যাওয়ার রুটটা ঢাকা থেকে দিনাজপুর যাওয়ার, হ্যাঁ এই রুটটা বিভিন্ন রকম হতে পারে। আচ্ছা এখন ক নাম্বার প্রশ্ন, প্রবাবিলিটি ট্রি আমরা ব্যবহার করলাম, এই ট্রি এর মধ্যে আমরা মানগুলো বসাবো। কি দেওয়া আছে, ঢাকা থেকে রাজশাহী ট্রেনে যাওয়ার সম্ভাবনা হচ্ছে 5/9, এখানে মান হচ্ছে 5/9। তো হ্যাঁ এবং না টোটাল মিলে সম্ভাবনা হচ্ছে 1, টোটাল মিলে সম্ভাবনা কত, 1। তো ট্রেনে যাওয়ার সম্ভাবনা 5/9, আর ট্রেনে না যাওয়ার সম্ভাবনা হবে 1 - 5/9, তাহলে 4/9। এরপরে বলেছে যে রাজশাহী থেকে দিনাজপুর বাসে যাওয়ার সম্ভাবনা 2/7, তো বাসেরটা হচ্ছে 2/7, এটা হবে 5/7, 1 মাইনাস করলে 5/7, 2/7 5/7। সবগুলো মান কিন্তু বের হয়ে গেল, কোনো মান বাদ নাই। কিভাবে আমরা 4/9 বের করলাম, ট্রেনে 9 বের করলাম কিভাবে বলো একজন? 1 মাইনাস স্যার 1 মাইনাস 5/9, 1 - 5/9, যেহেতু টোটাল সম্ভাবনাটা হচ্ছে 1 থেকে আমরা 5/9 বিয়োগ করে দিলাম, তাহলে 4/9 চলে আসছে। এইভাবে বাসেরটা দেওয়া আছে, বাসে 9টা বের করলাম। এখন দেখতে হবে যে কোন রুটে যাওয়ার সম্ভাবনা বের করতে বলছে। ক নাম্বার হচ্ছে লোকটি ঢাকা হতে রাজশাহী ট্রেনে নয়, কিন্তু রাজশাহী থেকে দিনাজপুর বাসে। ঢাকা থেকে রাজশাহী ট্রেনে যাবে না, তারপরে এই লাইনে যাবে, যাওয়ার পরে রাজশাহী থেকে বাসে যাবে, তাহলে এইটা হচ্ছে ক নাম্বার। ক নাম্বার মূলত এই রুটে আসা লাগবে এইভাবে। তো ঢাকা থেকে, আচ্ছা আমরা প্রথমে লিখতে পারি যে দেওয়া আছে যে বাসে যাওয়ার সম্ভাবনা, ট্রেনে যাওয়ার সম্ভাবনা ঢাকা থেকে রাজশাহী ট্রেনে যাওয়ার সম্ভাবনা দেওয়া আছে 5/9। তো এখানে আমরা দেখা দিলাম অতএব ঢাকা থেকে রাজশাহী ট্রেনে না যাওয়ার সম্ভাবনা 1 - 5/9। এখানে সুন্দর করে দেখিয়ে দিলাম যে কেন 4/9 হলো, ঠিক আছে। একইভাবে আর কি দেওয়া আছে, রাজশাহী থেকে দিনাজপুর বাসে যাওয়ার সম্ভাবনা, দিনাজপুর বাসে যাওয়ার সম্ভাবনা হচ্ছে 2/7, অতএব রাজশাহী থেকে দিনাজপুর বাসে না যাওয়ার সম্ভাবনা 1 - 2/7, তার মানে হচ্ছে 5/7। তো আমরা মানগুলো বের করে বুঝিয়ে দিলাম, হ্যাঁ মানগুলো আমরা বের করে বুঝিয়ে দিলাম যে কিভাবে 5/7 আসলো, কিভাবে 4/9 আসলো। আচ্ছা এখন কিসের সম্ভাবনা বের করতে বলছে, এই রুট ঢাকা থেকে রাজশাহী যাবে ট্রেনে না, ট্রেনে যাবে না, কিন্তু রাজশাহী থেকে দিনাজপুর যাবে বাসে। তাহলে আমরা এটা এখানে করে দিলে অন্য জায়গায় হয়ে যাবে। অর্থাৎ পি অফ ঢাকা না শুধু রাজশাহী দেখতে হবে, রাজশাহী ট্রেনে 9, দিনাজপুর কিসে যাবে, বাসে। এটা মানে বোঝাচ্ছে যে রাজশাহী থেকে ট্রেনে যাবে, রাজশাহীতে ট্রেনে যাবে না, রাজশাহীতে ঢাকা থেকে ট্রেনে যাবে না, আর রাজশাহী থেকে দিনাজপুরে বাসে যাবে। এইটার সম্ভাবনা হচ্ছে ইকুয়াল টু ঢাকা থেকে রাজশাহীতে বাসে যাওয়ার সম্ভাবনা কত, ট্রেনে 9 যাওয়ার সম্ভাবনা কত, 4/9। দুইটা ঘটনা তো ইনটু হবে, দুইটা ঘটনা একসাথে ঘটার সম্ভাবনা, পৃথক পৃথক দুইটা ঘটনা একত্রে ঘটার সম্ভাবনা গুণ করতে হবে। আর একই ঘটনার মধ্যে অথবা থেকে যোগ করতে হয়, দুইটা ঘটনা পৃথক হলে গুণ করতে হবে। 4/9 ইনটু হচ্ছে এখানে 2/7, তাহলে 8/63, এটাই आंसर 8/63। বাংলাতেও লেখা যাবে, পি না লিখে বাংলাতেও লেখা যাবে
অতএব রাজশাহী থেকে ঢাকা থেকে রাজশাহী ট্রেনে নয়, কিন্তু রাজশাহী থেকে দিনাজপুর বাসে যাওয়ার সম্ভাবনা। তাহলে পরে এগুলো তোমরা বের করতে পারবে। খ নাম্বার, লোকটি রাজশাহী ট্রেনে কিন্তু দিনাজপুর বাসে না যাওয়ার সম্ভাবনা বের করো। রাজশাহী ট্রেনে যাবে, দিনাজপুর এইটা 5/9 into 5/7, তারপরে 25 divided by 63। বোঝা গেছে তো বিষয়গুলো? 16 নম্বর অঙ্ক একই রকম অঙ্ক। একটি লোক, এটা একবার সামারি দিয়ে দেন তো আরেকবার। এটা সামারি। তোমাকে দেখতে হবে যে প্রথম গন্তব্যস্থল কোথায়। প্রথমে হচ্ছে ঢাকা, ঢাকাটা আগে লিখে নেবে। ঢাকা লিখলে এখন ঢাকা থেকে কয় ভাবে যেতে পারে? ঢাকা থেকে দুই ভাবে যেতে পারে, ট্রেনে আর ট্রেনে নয়। এই জন্য দুই দিকে দুইটা ইয়ে আসলো। তোমার হচ্ছে রাজশাহী, দুইটা রাজশাহী চলে আসবে দুই দিকে। তো ট্রেনে একটা, ট্রেনে নয় একটা। আর কোন ট্রেনে যাওয়ার সম্ভাবনা বলছে, তার জন্য কি একটা ট্রেনে একটা ট্রেনে নয় এরকম অটোমেটিক একটা যদি দেওয়া থাকে আরেকটা নয় হবে। আচ্ছা। আবার রাজশাহী থেকে দিনাজপুর বাসে আর বাসে নয়, বাসে নয়, কারণ ট্রেনে যাওয়ার পরে বাসে নয়, আমার ট্রেনে না যাওয়ার পরে বাসে নয়। এগুলো হচ্ছে কিভাবে কত রকম ভাবে আমরা যেতে পারি সেটা আসলে বের করা হচ্ছে। মূলত এখানে দিনাজপুর অনেক, রাজশাহী দুই জায়গায় আছে এরকম না, এক জায়গাতে রাজশাহী আছে, যেতে পারি আমরা এইভাবে। তারপরে সর্বশেষ কি দেওয়া আছে মানগুলো বের করে নেবে। হ্যাঁ দেওয়া আছে, তাহলে না হলো 1 মাইনাস করে বের হবে। হ্যাঁ দেওয়া আছে, না বের হবে 1 মাইনাস। তারপরে যেই রুটের অঙ্কটা চেয়েছে, ক নাম্বার হচ্ছে এই রুটে, ক নাম্বার এই রুটে, যে রুটে চাবে সেই রুটের দুইটা গুণ করে দিলে হয়ে যাবে। 16 নাম্বার, একজন লোকের ঢাকা হতে চট্টগ্রাম ট্রেনে যাওয়ার সম্ভাবনা দেওয়া আছে 2/9, বাসে যাওয়ার সম্ভাবনা দেওয়া আছে 3/7, প্লেনে যাওয়ার সম্ভাবনা আছে 1/9। একজন লোকের ঢাকা হতে চট্টগ্রাম ট্রেনে যাওয়ার সম্ভাবনা 2/9, বাসে যাওয়ার সম্ভাবনা 3/7 এবং প্লেনে যাওয়ার সম্ভাবনা হচ্ছে 1/9। লোকটির চট্টগ্রাম হতে কক্সবাজার বাসে যাওয়ার সম্ভাবনা 2/5 এবং গাড়িতে যাওয়ার সম্ভাবনা 3/7। বড় চিত্র চালানো না, বড় হোক সমস্যা নাই। প্রবাবিলিটি ট্রি ব্যবহার করে লোকটির চট্টগ্রাম ট্রেনে এবং কক্সবাজার বাসে যাওয়ার সম্ভাবনা নির্ণয় করে। এখানে তো যেহেতু নেগেটিভ নাই মানে না বোধক নাই। যদি বলতো যে লোকটি চট্টগ্রাম ট্রেনে না যাওয়ার সম্ভাবনা, কক্সবাজার বাসে না যাওয়ার সম্ভাবনা, তাহলে প্রবাবিলিটি ট্রিটা একটু বড় করতে হতো। অর্থাৎ 3 × 6টা হতো প্রথমেই। হ্যাঁ না দিয়ে 6টা হবে। ট্রেনে যাওয়া, ট্রেনে না যাওয়া, বাসে যাওয়া, বাসে না যাওয়া, প্লেনে যাওয়া, প্লেনে না যাওয়া। না বোধক থাকলে তাই না একটা দরকার ছিল। এখন আমাদের না একটা দরকার নাই, শুধু হ্যাঁ একটা দিয়েই 3টা করবে। তাহলে প্রথমে ঢাকা থেকে চট্টগ্রাম, এটা কয়টা বের হবে? 3টা বের হবে। 9-এর এখানে দরকার নাই। তবে যদি উত্তরের মধ্যে 9 দরকার হয়, প্রশ্নের মধ্যে যদি 9 দরকার হয়, তো তুমি 6টা বানাবে। 1 2 3 4 5 6টা বানাতে হবে। ঠিক আছে, কোশ্চেনের উপর ডিপেন্ড করবে। হ্যাঁ, প্রশ্নের সবকার কোটির উপরে, সবকার কোটিতে মতো 6টা বের হবে। প্লেনে নয়, ট্রেনে নয়, বাসে নয়, 6টা হবে। ওই 6টা থেকে আবার বের হবে 2টা করে। 2টা বের হবে। যদি শুধু হ্যাঁ বোধক হয় তো 2টা করে বের হবে। হ্যাঁ না 2টা একসাথে হলে 4টা বের হবে। তা আমাদের এই প্রশ্নের মধ্যে আসলে 6টা দরকার নেই। দরকার কয়টা? 3টা আর 2টা, মানে 3 × 6টা হবে মোট। প্রথমে বের হবে 3টা, সবই হ্যাঁ বোধক, না বোধক দরকার নাই। তারপরে বের হবে 2টা করে, 3 × 6টা বের হবে, সেটা হচ্ছে ওটাও হ্যাঁ বোধক। তো এরপরে কি বলেছে? লোকটির চট্টগ্রাম ট্রেনে তো দেওয়াই আছে এখানে। ট্রেনে হচ্ছে 2/9 আর কক্সবাজার বাসে দেওয়া আছে 2/5। 2/9 2/5 গুণ করলে চলে আসবে 4/35। 45 ও হ্যাঁ 5 × 45 45। তাহলে উত্তর হয়ে গেল। না বদল ছিল, আমাদেরকে না দিয়ে কাজ করতে হতো। ট্রি এর কথা কি বলা আছে? ট্রি এর কথা বলা আছে, ট্রি করতে হবে। না বললে 24টা হবে, একটা সপ্তাহ 2টা গুণ করা হবে। আচ্ছা, এরপরে আমরা 17 নম্বরটা একটু পরে করছি। 17 নম্বরটা তোমরা করতে পারবে, সেটা হচ্ছে একটা মুদ্রা 4 বার নিক্ষেপের মতো। এটা তোমরা করে ফেলতে পারবে। আমি 18 নম্বরের একটু বিষয় দেখাই, সেটা 18 নম্বরের গয়ে যায় সমস্যা হতে পারে। 18 নম্বর, এবং এটার মাধ্যমে আমাদের অঙ্কটা শেষ হয়ে যাবে।
আর সৃজনশীল গুলো তোমরা প্র্যাকটিস করে সমস্যা যদি পাও সেটা আমাকে বলবে। একটি ঝুড়িতে 8টি লাল বল আছে, 10টি সাদা বল আছে, 7টি কালো মার্বেল আছে। ও বল না, সবগুলোই মার্বেল। একটি ঝুড়িতে 8টি লাল বল, 10টি সাদা বল, মার্বেল 7টি আবার বল বলছি, মানে বল দিয়ে বেশি অঙ্ক করে তো মার্বেল আছে, মার্বেল। তো দেওয়া আছে, আচ্ছা দেওয়া আছে না, বলে কি ঝুড়িতে আছে। ঝুড়িতে আছে, ঝুড়িতে কি কি আছে? ঝুড়িতে আছে 8টি লাল, তারপরে 10টি সাদা, তারপরে 7টি কালো মার্বেল। এগুলো ঝুড়িতে আছে। মোট মার্বেল কয়টা আছে? 25টা। 25টা হচ্ছে, তাই না? মোট মার্বেল আছে হচ্ছে 10, 8 থেকে শুরু করি, 8 যোগ 10 যোগ 7 সমান 25টি। মোট 25টি মার্বেল আছে। এখন দৈবভাবে যদি একটি মার্বেল তুলি তাহলে 25টার তো 24টা আসতে পারে, একটা আসবে না, তাই না? দৈবভাবে একটা মার্বেল নিলে কি কয়টা আসতে পারে? 25টা মনে হয়, যেকোনো একটা আসবে। যেকোনো একটা, মানে 25টির মধ্যে যেকোনো একটা আসতে পারে। ইয়েস স্যার। দৈবভাবে একটি মার্বেল তোলা হলে 25টির যে কোনো একটি মার্বেল আসতে পারে। অতএব সমগ্র সম্ভাব্য ফলাফল কত? 25। এটা হচ্ছে উদাহরণের মতো উদাহরণ করেছিলাম, সেটার মতো করে আমরা খ নাম্বার করে দিলাম। খ নাম্বার হচ্ছে মার্বেলটি লাল হওয়ার সম্ভাবনা কত? তো লাল কয়টা আছে? 8। তো লালের অনুকূল 8টা স্যার। হ্যাঁ, লাল বল যেহেতু 8টি আছে, যে কোনো একটা বল তুললেই তো সেটা লাল হবে। ওই 8টার মধ্যে যে কোনো একটা বল আসলে লাল হবে। সুতরাং লালের অনুকূলে আছে 8, লাল বলের অনুকূল ফলাফল 8, আর সমগ্র তো 25। তাহলে 1 নম্বরের উত্তর হবে হচ্ছে 8/25। 8/25। 2 নম্বরের উত্তর হবে সাদা না হওয়ার সম্ভাবনা। সাদা নয়, দুই ভাবে করতে পারো। সাদা বল হওয়ার সম্ভাবনা বের করে 1 থেকে বিয়োগ করতে পারো, অথবা সাদা বাদে যে বলগুলো আছে সেগুলো আসলে তো সাদা হবে না। দুই ভাবে উত্তর আসবে। তো সাদা নয়, সাদা বল আছে 10টা বাদ দাও, তাহলে 15টা বল সাদা নয়। অতএব 15/25, 3/5। আবার এভাবে করতে পারো যে সাদা হওয়ার সম্ভাবনা কত? সাদা হওয়ার সম্ভাবনা হচ্ছে 10/25, মানে 2/5। 1 থেকে বিয়োগ করতে হবে, যে আগের অঙ্কের মতো বাসে যাওয়ার সম্ভাবনা হলে না যাওয়ার সম্ভাবনা 1 মাইনাস। এরকম ভাবে সাদা হওয়ার সম্ভাবনা যদি 2/5 হয়, তাহলে না হওয়ার সম্ভাবনা 1 মাইনাস 2/5 ইকুয়াল টু 3/5। যেভাবে ইচ্ছা একই উত্তর আসবে। খ নাম্বার তোমাদের করার কথা, আমি যাচ্ছি এখন ক নাম্বারটা মূলত বোঝাবো। লেখা রাখা দরকার ছিল। গ নম্বরে কি বলা আছে? গ নম্বরে বলা আছে যদি প্রতিস্থাপন না করে একটি করে পরপর 4টি মার্বেল তুলে নেওয়া হয়, তবে সবগুলো মার্বেল সাদা হওয়ার সম্ভাবনা কত? প্রতিস্থাপন না করে, এটা একটু বোঝা লাগবে। প্রতিস্থাপন মানে হচ্ছে আমি একটা বল নিলাম, নিয়ে এই বলটা আর রাখলাম না, বলটা আমি বাহিরে রাখলাম, মানে তুলে নেওয়ার পরে বলটা বাহিরে রাখলাম। তাহলে 25টা বল যে ছিল সেই বল কি 25টা থাকবে? নো স্যার। নো স্যার। একটা কমে যাবে। এবং আমি যেহেতু মনে করতেছি যে আমি সাদা বল পেয়েছি, সাদা বলের সম্ভাবনা বের করতেছি, সাদাটাও কিন্তু একটা কমে যাবে। সাদাও কমবে একটা, মোটও একটা কমবে।
দ্বিতীয়বার আরেকবার আমি বল তুলবো, ওটাও রাখবো না। এইভাবে পরপর 4টা বল তোলা হবে, কোনোটাই রাখা হবে না। 4টা বলই ক্রমান্বয়ে কমতে থাকবে একটা 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 করে। তাহলে এই ক্ষেত্রে আমরা সম্ভাবনা বের করবো 4 ভাগে। প্রথমবার সাদা হওয়ার সম্ভাবনা, দ্বিতীয়বার সাদা হওয়ার সম্ভাবনা, তৃতীয়বার সাদা হওয়ার সম্ভাবনা, চতুর্থবার সাদা হওয়ার সম্ভাবনা। প্রত্যেক বারের সময় দেখতে হবে যে কয়টা আছে। প্রথমবার সাদা হওয়ার সম্ভাবনা প্রতিস্থাপন না করে, প্রতিস্থাপন না পুনঃস্থাপন, প্রতিস্থাপন না করে পরপর 4টি বল তুললে প্রথম 4টি মার্বেল স্যার। মার্বেল আবার বল 4টি মার্বেল তুলবে, প্রথমবার সাদা হওয়ার সম্ভাবনা। আচ্ছা, প্রথমবার সাদা হওয়ার সম্ভাবনা, প্রথমবার যখন আমরা তুলবো তখন সাদা ছিল কয়টা? ফার্স্টটায় 10টা 3/25 ছিল, আর মোট ছিল হচ্ছে 25টা, সমান সমান স্যার 25। 5। দ্বিতীয়বার যখন আমরা তুলবো, দ্বিতীয়বার সাদা হওয়ার সম্ভাবনা হচ্ছে, এটা একটা সমগ্র থেকে কমবে, এখন 24 9/24 একটা একটা করে কমতে থাকবে। তৃতীয়বার এবার 8 বাই হচ্ছে 23, কাটাকাটি হয় না। চতুর্থবার 7 বাই 22। আচ্ছা, এগুলো তো পৃথক ঘটনা, এগুলো একটার সাথে আরেকটা ঘটনার কোনো সম্পর্ক নেই, ঘটনাগুলো আলাদা আলাদা। একবার তুললাম, সেখানে সাদা হওয়া কালো হওয়া যত থাকবে সব এক ঘটনার মধ্যে বিভিন্ন সম্ভাবনা, 1 নম্বর, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর দেওয়া থাকে। কিন্তু আমরা প্রথমবার তুললাম এই ঘটনা, আর দ্বিতীয়বার তুললাম সেটা আরেক ঘটনা। তো পরপর 4টা ঘটনায় সঠিক হওয়ার সম্ভাবনা, তখন কি করতে হবে? গুণ করতে হবে। 4টা জিনিসকে গুণ করতে হবে, 4টা সম্ভাবনায় গুণ করতে হবে। অতএব 4 বার বা 4টি মার্বেলই সাদা হওয়ার সম্ভাবনা ইকুয়াল টু কি হবে? সবগুলো গুণ 2/5, 3/8, 8/23 আর হচ্ছে 7/22। 8 কেটে গেল, আর কিছু কাটে, 2 দিয়ে কাটে, 11 হয়। তো ক্যালকুলেটর সাথে সম্ভাবনা 3 সপ্তাহ 21 উপরে একটা পাওয়া গেল 21/1265। 1265, এটাই आंसर। আরেকটা জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে যত 2 আর 22 তো হ্যাঁ, কি বলবো, 2 দিয়ে 22 কে কাটে 11 হয়। ঠিক আছে, কি কোনো সমস্যা? না স্যার, ঠিক আছে। একটা জিনিস দেখো যে সম্ভাবনা একের অধিক ঘটনা যখন বেশি হয়ে যাচ্ছে, ততই গুণ করার দ্বারা সম্ভাবনার মান কিন্তু কমতে আছে। যখন খালি প্রথমবার সাদা হচ্ছে তখন 2/5, এই সংখ্যাটা তাও একটু বড়, যেটা হচ্ছে অনেক বড়। যখন 2টা ঘটনা আসলো, প্রথমবার দ্বিতীয়বার, তখন আরেকটু কমে গেল, 2টা গুণ করার দ্বারা আরেকটু মান কমলো। 3টা 4টে এভাবে যত বেশি জিনিস আসবে সব গুণ করতে 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 সেই মানটা কিন্তু অনেক কমে যাবে। 21/1265 ক্যালকুলেটর চাপে দেখবে যে পয়েন্টের পরে শূন্য চলে আসছে, তার মানে এটা অন্যগুলো সবার চেয়ে একটু অনেক ছোট। এইভাবে যত ঘটনা আসবে সবগুলো আস্তে 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 কমতে থাকবে, কমতে অনেক ঘটনা যখন একসাথে সম্ভাবনা আসবে তখন অনেক ছোট হয়ে যাবে। ইয়েস স্যার। স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো তানজিন। স্যার ধরেন কোন আপনি দৈব পরীক্ষায় ধরেন অ্যানসারটা আসলো হাফ আসলো, দৈব পরীক্ষায় কোনটা কিছু সম্ভাবনা, অ্যানসার আসলো হাফ, তো স্যার ওইটা কি সমসম্ভাবনা হবে? অবশ্যই 2টা
দুইটার সম্ভাবনা যদি হাফ হাফ করে আসে, সমান সমান করে আসে, তখন তারা হয় সমসম্ভাব্য ঘটনা বলে। যেমন স্যার ধরেন স্যার কোন একটা ছক্কায় জোর আসার সম্ভাবনা, সেটা কি সমসম্ভাবনা? শুধু জোর আসা হবে না তো, তুমি তো সমসম্ভাব্য মানে হচ্ছে দুইজনকে তুলনা করতেছো। জোর আসা এবং বেজোর আসা এই দুইটাকে তুলনা করতেছো। শুধু জোর আসা একাই সম্ভব হয়। ও ওটা শুনছি, একদম স্যার প্রশ্ন দেখছিলাম তো এই জন্য বললাম। না না, শুধু একাই জোর আসার সম্ভাবনা সমসম্ভাবনা কেমন হয়? ওটাই স্যার, ধরেন স্যার 1 আসলো 3 আসলো, তখন তো আর সম্ভাবনা হচ্ছে না, পর আসছে না। বলতে হবে জোর আসার সম্ভাবনা এবং বেজোর আসার সম্ভাবনা, তারা হচ্ছে দুইজন সমসম্ভাব্য, কারণ তাদের সম্ভাবনা সমান। জোরের সম্ভাবনা 1/2, বেজোরের সম্ভাবনা 1/2। আবার একটা ছক্কাতে যে কোনো একটা সংখ্যা আসা সবগুলোই সমসম্ভাব্য, কারণ সবই 1/6 1/6 1/6 সবগুলোই 1/6। তো সমসম্ভাব্য মানে হচ্ছে দুইটা ঘটনার সম্ভাবনাকে মিলানো হবে, যে দুইজনই সমান কিনা। একটা মুদ্রা নিক্ষেপ করলে সেখানে হেড আসার সম্ভাবনা 1/2, টেল আসার সম্ভাবনা 1/2। তাহলে এই যে হেড আসা এবং টেল আসা দুইটা ঘটনা না, এই দুইটা ঘটনা সমসম্ভাব্য। এই দুইটা ঘটনা হচ্ছে সমসম্ভাব্য ঘটনা। সমসম্ভাব্য সমতা যদি করা হয়, সম্ভাব্য সমতা করা মানে তো দুইজন লাগবে, দুই পক্ষ লাগবে, বাম পক্ষ ডান পক্ষ লাগবে, দুই পক্ষের সাথে সমান করা হবে। তুমি বললে আমার পাস করার সম্ভাবনা আর তোমার পাস করার সম্ভাবনা সমান, তার মানে আমাদের দুজনের পাস করার সম্ভাবনা হচ্ছে সমসম্ভাব্য। বুঝতে পারছো বিষয়টা? এটা দাঁড়িপাল্লা একবারে মনে করো কোনো দিকে ঝুঁকছে না, সম্ভাবনাকে মাঝখানে আছে। আচ্ছা, আমাদের সময় অবশ্য নাই, তো এইভাবে সম্ভাবনা এইচডব্লিউ কি? এইচডব্লিউ তো তোমাদেরকে এখন দিয়ে দেওয়া হয়েছে শিটে অঙ্ক করবে কটা? আচ্ছা, যেগুলো বাকি গেল ওগুলা বাকি আছে ওই তো স্যার, মানে যেগুলো আমাদের করতে বললেন ওগুলো আমরা করে দিব। এইচডব্লিউ 17, তারপর 16। 17 নাম্বার করো। 16 নাম্বার তো হয়ে গেল, 16 নাম্বার করা লাগবে। হ্যাঁ 16 করা দিচ্ছি। 17 নাম্বারটা করো, আর সৃজনশীল 2টা করো। তারপর সবগুলো প্র্যাকটিস করো। সৃজনশীল যতগুলো দিয়েছি ওগুলো প্র্যাকটিস করলে আর সমস্যা থাকার কথা না। আমার খেয়াল হচ্ছে না মানে সেটা কি এটা দিয়েছিলাম যে প্রমাণ করো যে কোনো একটি ঘটনা ঘটার সম্ভাবনা 0 থেকে 1 এর মধ্যে থাকে। সম্ভাবনা এটা দিয়েছি মনে হয়, দিলে এটা কি বললেন? সম্ভাবনার মান 0 থেকে 1 এর মধ্যে থাকে, দিয়েছিলাম। দেখছি স্যার, দাঁড়ান। কোনো প্রশ্ন আছে? স্যার দেননি তো? কোনোটার কতই নাই না তো স্যার, 9টার ভিতর নাই। তাহলে তো মিস্টেক হয়ে গেছে, ওটা দিতে হবে। এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট আছে অনেক। হ্যাঁ ইম্পর্টেন্ট, আমি কোনো কারণে খেয়াল করিনি। সম্ভাবনার মান 0 থেকে 1 এর মধ্যে থাকে এটা প্রমাণ করো। এইটা একটা ক নাম্বারে তোমরা যুক্ত করে দেবে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। সবাই সামনে উইকের শীটে দিয়ে দেন স্যার। স্যার একটা কোশ্চেন আছে। হ্যালো, ফাতেল স্টার্ট। স্যার হচ্ছে একটা ছক্কা নিক্ষেপ করলে জোড় সংখ্যা পাওয়ার সম্ভাবনার সেটকে কি বলা হয়? ওটা হচ্ছে অনুকূল ঘটনা। স্যার কোশ্চেন এই ছিল নমুনা বিন্দু, নমুনা ক্ষেত্র, ঘটনা, সমসম্ভাবলী ঘটনা, কোনটা হয়েছে স্যার? নমুনা বিন্দু হবে না স্যার? নমুনা ক্ষেত্র নমুনা সেট হলে একটা নিক্ষেপ করলে কি জোড় সংখ্যা হওয়ার ঘটনা না জোড় সংখ্যা হওয়ার সেট? স্যার জোড় সংখ্যা হওয়ার সেট কে বলা হয়? জোড় সংখ্যা পাওয়ার সেট নমুনা ক্ষেত্র কি বলা হয়? এটা তো এক একটা তো নমুনা, কিন্তু পুরোটা মিলে তো তোমার ঘটনা। ঘটনা ঘটনা এটা অনুকূল ঘটনা। তোর অপশন কি বললা সাতিন? অপশন হচ্ছে ঘটনা আর সমসম্ভাবলী ঘটনা, একটা নমুনা বিন্দু, নমুনা ক্ষেত্র। না, কোনোটাই নমুনা বিন্দু না, নমুনা ক্ষেত্র না, সমসম্ভাবনা। তাহলে সবার প্রথমে যেটা আছে ঘটনা। ঘটনা। ওকে ঘটনা হবে স্যার।
ওটা তো শুধু ঘটনা তো হয় না, অনুকূল ঘটনা। তার এখানে সেট বলা হয়েছে। সেট কে নমুনা ক্ষেত্র বলে না? নমুনা, নমুনা, আচ্ছা দাঁড়াও একটু দাঁড়াও। নমুনা হচ্ছে এক এক ফলাফল নিয়ে গঠিত সেটকে স্যার নমুনা ক্ষেত্র কোন দ্রব্য পরীক্ষায়। কিন্তু ওখানে তো তোমার শুধুমাত্র নেওয়া হয়েছে যেটা ছক্কা নিক্ষেপ করলো, তারপরে স্যার জোর সংখ্যা আসলো, নিল, শুধু তো অনুকূল নিল সেটটাকে সমসম্ভাবনা তো বলে। না না, সমস্যা ওখানে ওখানে তো জোর আছে, শুধু বিজয় দেয়নি তো। ভাই সেট বলা হয়েছে এখানে, সেট। হ্যাঁ ওটাই সেট বলা আছে। তোমার অ্যানসার কি দিছে ওখানে ফাতিন? এই যে দেখো, কোন পরীক্ষার ফলাফল বা ফলাফলের সমাবেশকে ঘটনা কি বললা? এই যে এখানে দেখো, কোন পরীক্ষার ফলাফল বা ফলাফলের সমাবেশকে ঘটনা বলে। যেমন 3 পাওয়া একটা ঘটনা, জোর সংখ্যা পাওয়া একটা ঘটনা। তাহলে যে কটা জোর পেলে সব মিলে ওটা ঘটনাই হবে। যতগুলো ঘটনা হবে, ঘটনাই হবে। তো সেট বলা হয়েছে, সেট তো সমাবেশ হলে তো সেটই হয়ে যায়, সমাবেশ হলে সেট হয় না। একজন হতে পারে, একটা সেটও, সমাবেশ একটা সেটও হয়ে যেতে পারে, সবগুলোই ঘটনা। 2, 4, 6 সব মিলেই একটা ঘটনা। আচ্ছা স্যার, ছক্কা নিক্ষেপ এটা কি কোনো দৈব পরীক্ষা না? তো অবশ্যই দৈব পরীক্ষা। ছক্কা নিক্ষেপ করলে এখন কি আসবে তুমি জানো না? তাহলে ওটা বললো যে ছক্কা নিক্ষেপ করার পর জোর সংখ্যা সেট, তাহলে স্যার আমরা জানি নমুনা ক্ষেত্র দৈব পরীক্ষার ফল জোর সংখ্যাগুলো যে সেট, এটাকে কি বলে? তো জোর সংখ্যাগুলোকে নিয়ে সেটকে তখন বলবে ঘটনা, জোর সংখ্যা হওয়ার ঘটনা, এবং সেগুলো অনুকূল ঘটনা, জোর সংখ্যার অনুকূল। তো নমুনা ক্ষেত্র তাহলে কখন হবে? নমুনা ক্ষেত্র তো পুরাটাই, মানে সবাইকে মিলে একটা ছক্কা নিক্ষেপ করলে যতগুলো আসতে পারে সবাই, মানে 1 থেকে 6 সবগুলো মিলে সবাইকে নিয়ে যে সেট, সেটা নমুনা ক্ষেত্র। আর অনুকূল ঘটনা হচ্ছে যেটা তোমার জোর, তুমি যা বলছো জোর, মৌলিক, এরকম ভাবে নির্দিষ্ট ভাবে যেগুলো চাচ্ছ সেগুলো হচ্ছে অনুকূল ঘটনা বা শুধু ঘটনা। ঘটনা একজন হতে পারে, একের অধিক হতে পারে। ঠিক আছে, আরো সমস্যা আসবে সামনে, ছোটখাটো সমস্যা থাকবে। নৈবেদ্যিক প্র্যাকটিস করতে করতে ছোট ছোট বিষয়গুলো ক্লিয়ার হবে। সৃজনশীলে তোমাদের এত সূক্ষ্ম বিষয় জানার দরকার হবে না। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, দেখা হবে ইনশাআল্লাহ আগামী ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম স্যার।